মাইকে সহযোগিতা করার জন্য। ধন্যবাদ স্যারকে এত সুন্দর এত মোটিভেশনাল স্পিচ আমাদের সাথে তুলে ধরার জন্য দেওয়ার জন্য। আমি আসলে তৃষিত ছিলাম। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর মনে হতো যে আদৌ কি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি, যে আমি এরকম কিছু চাচ্ছিলাম যে কথাগুলো শুনে আমি আমার নিজেকে খুঁজে পাবো। আমি রাশিদ রহমান স্যারের কথার মাঝে নিজেকে খুঁজে পেয়েছি। স্যার, আমি আমার খুশিটা করতে চাচ্ছিলাম হচ্ছে যে আসলে লিডারশিপ ট্রেনিং ইদানিং খুবই হচ্ছে। আমাদের ক্যারিয়ার ডেভেলপমেন্টের জন্য আসলে লিডারশিপ ট্রেনিং কতখানি গুরুত্বপূর্ণ? হ্যালো রাশিদ রহমান, কেমন আছেন আপনি? আচ্ছা, মাইক্রোফোন দিয়ে বলেন। হ্যালো, আশিক রহমান সম্পর্কে আমার জানা ঢাকা এফএম থেকে তিনি আমাদের তরুণ প্রজন্মের আইকন। আমি বিলিভ করতে পারছি না যে আমরা নিয়মিত প্রোগ্রাম শুনি, উনি আমাদের সামনে উপস্থিত হবে এবং সরাসরি ওনার কথা বলা শুরু হবে। উনি একটা কথা বারবার বলতেছিলেন যে একদম সামনে উপস্থিত থেকে বা লিখিতভাবে কোনোভাবে জানানোতে যে একজন লিডারের যে একটা ভঙ্গি, তার আচরণ এবং তাদের মোটিভেশন স্পিচ দেওয়ার যে ক্ষমতা, সেটা আমি তার মাধ্যমে জানতে পারলাম। আমি রেডিওতে ওনার নিয়মিত প্রোগ্রাম শুনি। আর সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ, ইতিমধ্যে যে রাশিদ রহমান প্রোগ্রামের মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছেন। আমি খুবই প্লিজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীকে রাশিদ রহমান প্রোগ্রামের মাধ্যমে এবং দৃষ্টিবন্দী প্রতিবন্ধী সেখান থেকে তার দৃষ্টিশক্তি ফিরে পেয়েছে। টাঙ্গাইলের একজন যে কিডনিতে সমস্যা ছিল, ক্যান্সারজনিত সমস্যা, তিনিও সেই সহায়তা পেয়েছেন। আর সবচেয়ে বড় কথা, রাশিদ রহমান স্যার বরাবরই যে কথা বলে থাকেন যে সমস্যা হয়তো সমাধান হবে না, কিন্তু তিনি আমাদের তরুণ প্রজন্মের কথা শোনেন, তিনি আমাদের তরুণ প্রজন্মের পাশে দাঁড়ান, তিনি বিভিন্ন উপায় বাঁধতে দেন যে এইভাবে তার সফলতা পাওয়া সম্ভব। তো রাশিদ রহমান স্যার, আপনি সবসময় আমাদের বিশ্ববিদ্যালয়ে আসবেন। আমাদের মাননীয় উপাচার্য স্যার আছেন, তিনিও আমাদের সাথে আছেন, আপনিও আসবেন। আপনাকে পেয়ে আমরা আমার যেটা কোশ্চেন সেটা হলো যে একজন লিডারের আসলে কোনো পূর্ণ রূপরেখা আছে কি, বা সেটা আসলে আমাদের দেশে মানে আমাদের অস্তিত্ব আছে কি বাংলাদেশে? ধন্যবাদ স্যার। প্রশ্ন দুটো পরে করা আগে দুটো জবাব পাবেন, তারপরে আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ প্রশ্নের জন্য। আর আপনি আমার বল রাশেক এই নামের প্রোগ্রামটা শুনেন, এর জন্য আমারও ধন্যবাদ জানাতে চাই। বাংলাদেশে আসলে নতুন কোনো জিনিস করা কঠিন, তবে একবার যদি করে ফেলা যায় সেটা একটা গ্রহণযোগ্যতা পায়, সেটা সফলতার দিকে এগিয়ে যায়। তার প্রমাণ হচ্ছে প্রোগ্রামটা ঢাকা থেকে টেলিভাইজ করা হয়। আমাদের স্যার ফলিকুল্লাহ স্যারও সেই প্রোগ্রামে গেছেন, আপনি শুনেছেন, বাবা তোমার ছোট ভাই বলে তুমি শুনেছ। আমি মনে করি এটা আমার সফলতার একটা অংশ, যেখানে এসব আপনাকে সবাইকে খুঁজে পেলাম। অনেক ধন্যবাদ। প্রথমত, ক্যারিয়ার বিল্ডিং প্রসেসে লিডারশিপের প্রয়োজন আছে কিনা, এটা তো প্রশ্ন ছিল। Leadership training. You see, there cannot be a training which turns you into a leader. মেজর হারুন সাহেবের কথা ধরে ভালো মানুষ হওয়ার কোনো প্রশিক্ষণ নেই, নেতা হওয়ার আসলে কোনো প্রশিক্ষণ, এটা আমি বিশ্বাস করি না। হ্যাঁ, বিবিএ যেখানে পড়ানো হয়, এমবিএ যেখানে পড়ানো হয়, বিভিন্ন দেশে বলা হয় যে এই কোর্সটা করো, এই বইটা পড়ো, এই 12টা বুলেট পয়েন্ট সম্বন্ধে জানো, তুমি নেতা হয়ে গেলে। যেমন একজন নেতা ধৈর্যের অধিকারী হবে। এখন তুমি যে ধৈর্যবান, ধৈর্যশীল হবে, এর ট্রেনিং কোথায়, কি? একজন নেতা অকুত ভয় হবেন, মানে কিছু কিছু ক্ষেত্রে
অকুত ভয়ে ট্রেনিং করে কিভাবে হবে? হ্যাঁ, কিছুটা সামরিক বাহিনীতে যোগদান করলে কিছু ট্রেনিং এর মধ্যে দিয়ে নিজেকে প্রস্তুত করা যায়, কিন্তু এটাও মনে রাখতে হবে যে 1971 সালের যুদ্ধে সেনাবাহিনীর সম্মানিত সদস্য কর্মকর্তারা যেমন যুদ্ধ করেছিলেন বাঙালি জাতিকে স্বাধীন করার জন্য, আবার খুবই সাধারণ গ্রামের একজন কৃষক, শ্রমিক, মজুর, আবার বৃদ্ধ বনিতা, তারাও কোনো প্রশিক্ষণ ছাড়া মানুষের সাথে যুদ্ধ করেছিলেন, অকাতরে প্রাণ দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন। নেতা হওয়ার কোনো প্রশিক্ষণ নেই। প্রশিক্ষণ বলি বা পাঠদানি বলি এটার জন্য আছে যে নেতা হওয়া দরকার। নেতা হওয়ার যে গুণাবলীগুলো সেগুলো ধারণ করা হবে, সেটা করা সম্ভব। But you know, there are so many things that will be offered as training. You can go and take a training. বহু লোক নেতা হওয়ার ট্রেনিং করবে কিন্তু নেতা হইতে পারে না। নেতা হওয়ার ইচ্ছাটা ভিতর থেকে আসতে হবে, এবং সেটারও একটা কারণ, সহজ কারণ বলে দিই। যদি কোনো ক্যারিয়ার থেকেই থাকে, কোথাও যদি তোমরা চাকরি করতেই যাও, শেষ পর্যন্ত তো ওই কর্মক্ষেত্রে সর্বোচ্চ জায়গাটা পৌঁছাতে চাবে, তাই না? নেতা না হতে পারলে কিন্তু ওই জায়গায় পৌঁছানো যাবে না, এটাই বাস্তব। See, when you're a doctor, তুমিও হার্টের সার্জারি করতে পারো, আরেকজন সার্জনও হার্টের সার্জারি করতে পারো। তুমিও কিডনির প্রবলেম সলভ করতে পারো, আরেকজনও কিডনির প্রবলেম সলভ করতে পারে। কিন্তু এখানে কথা আছে, এই 10 জন ডাক্তারের ভিতরে একজন ডাক্তার চিন্তা করবে যে না, এই যে আমরা চিকিৎসা দিতে পারি, এটাকে আরো ভালোভাবে দেওয়ার জন্য আরো অন্য ধরনের ডাক্তারদের সবাইকে একটা ছাদের নিচে আনতে হবে, মিলিয়ে আমরা ভালো চিকিৎসা দেব। এই যে উদ্যোগ, এই যে সংগঠিত করার যে সক্ষমতা, সেটা হচ্ছে নেতৃত্ব, এবং সেটা দিয়ে সে কি হলো, সে বাকি 10 জন চিকিৎসকের থেকে অনেক বেশি এগিয়ে গেল। সো নেতা হওয়ার অদম্য একটা ইচ্ছা, বাসনা ভিতরে ধারণ করতে হবে। হ্যাঁ, ভালো নেতাদের, বড় নেতাদের কি কি গুণাবলী ছিল সেটা সম্বন্ধে সম্যক ধারণা লাভ করতে হবে। এবং ভালো নেতা হওয়ার সবচেয়ে যে বড় কথা, একটু আগে হারুন ভাই বললেন, ভালো মানুষ হওয়া খুব জরুরি। আর খারাপ নেতা বলে কোনো জিনিস কিন্তু দুনিয়ায় না। Let me correct you. A person who is bad, কিছুদিন আগে ব্যারিস্টার মওদুদ সাহেবের একটা ঘটনা দেখেছো যে সুপ্রিম কোর্ট ওনার বাড়িটা চলে গেছে। পুরো ঘটনাটা কি তোমরা জানো? উনি বাড়িটা দখল করেছিলেন অবৈধ, এটা ওনার বাড়ি ছিল না। বাংলাদেশ সরকারের পোস্টমাস্টার জেনারেল হিসাবে ওনাকে যে বাড়িটি দেওয়া হয়েছিল থাকার জন্য, সেটা তিনি পরবর্তীতে দখল করছেন। যিনি খারাপ কাজ করবেন তিনি খারাপ নেতা না, তিনি কোনো নেতাই। নেতা যিনি তিনি ভালো। সুতরাং ভালো নেতা খারাপ নেতা এটাতে বিশ্বাস করা যাবে না। মনে রাখতে হবে, যিনি ভালো মানুষ তিনি নেতা, যিনি খারাপ মানুষ তিনি কারো নেতা। আমাদের এই সাংবাদিকরাও লেখেন, অনেক বইপত্র লেখায় খারাপ নেতা। There is no such thing as খারাপ নেতা, ঠিক আছে? আর নেতা ট্রেনিং বলে আমার ধারণা কিছু নাই। আমি যদি তোমার কাছে ইন্সপায়ার করতে পেরে থাকি, আর এটা যদি বিশ্বাস করো, স্যারকে দেখে তুমি কিছু শিখো, হারুন ভাইয়ের কথায় তুমি মোটিভেটেড হও, তুমি আমাদের আগামী দিনের নেতা। ইট ইজ অ্যাজ সিম্পল অ্যাজ সো নেতা ইজ এ গ্রেট কনসেপ্ট। একই সাথে ভেগ, এটার কোনো ফিক্স কোনো প্যারামিটার নাই। বাট বিলিভ ইউ মি, একটা কথা বলি, এটা তো আমি নিজেকে মনে করি, আমি নিজেকে কর্মী মনে করি, বাট সারা পৃথিবী, সারা দেশের মানুষজন আমার কাছে আসে, কথা শুনে, উপদেশ চায়, ভালোবাসা দেয়, ভালোবাসে। এত ভালো ফিলিং পৃথিবীতে, টাকা পয়সা, শীতাতপ নিয়ন্ত্রিত ঘর, বিলাসবহুল গাড়ি, 5 তারকা হোটেল, ফার্স্ট ক্লাসে বিমানে ভ্রমণ করা, স্বর্ণখচিত ঘড়ি পরা, বিলিভ মি, সবকিছু পরাজিত হবে সঠিক নেতৃত্বের যে সুন্দর অনুভূতি হৃদয়ে। আর তোমার প্রশ্নটা ছিল বাংলাদেশে ভালো নেতার নাম শুনতে চাও? উদাহরণ, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা। আমি আওয়ামী লীগ
করে বলে বলছি না, আমি এভাবে কথাটা বলি, আবার একটু রস বোধকে এর প্রয়োগ ঘটানোর চেষ্টা করি। বিল ক্লিন্টনকে যদি বলা হতো বাংলাদেশ 3 দিন চালাও, মালয়েশিয়ার মহাতির মোহাম্মদকে যদি বলা হতো বাংলাদেশটাকে 3 দিন চালান, তারা বলতো দোয়াও চাই মাফও চাই। কেন? তোমরা ইকোনমিক্সে ইকুইলিব্রিয়াম পড়ছো? ইকুইলিব্রিয়াম কি? ডিমান্ড এন্ড সাপ্লাইয়ের সন্ধি যে বিন্দুটি, এটাকে বলা হয় ইকুইলিব্রিয়াম। সো ইকুইলিব্রিয়ামকে দর্শন নির্ভরভাবে প্রকাশ করতে গেলে একে বলা যেতে পারে স্থিতি অবস্থা। Am I right or wrong? Correct? So ডিমান্ড যখন রাইটওয়ার্ড শিফট করবে তখন কি হবে? প্রাইস বাড়বে। সাপ্লাই যখন রাইটওয়ার্ড শিফট করবে তখন কি হবে? প্রাইস কমবে। এবং these are all very rational logical movement। এগুলো হলে প্রাইস কারেকশন হয়ে একটা স্থিতি অবস্থা তৈরি হয়। এখন তোমরা কি কেওস ইকুইলিব্রিয়ামের নাম শুনছো? Are you familiar with chaos equilibrium? আজকে শোনো, আমি একটা নতুন তত্ত্ব বানাইছি, এই তত্ত্বের নাম হচ্ছে chaos equilibrium। ইকুইলিব্রিয়ামের আরেকটা দর্শন নির্ভর বহিঃপ্রকাশ হচ্ছে যে আমার যেখানে যাওয়ার দরকার আমি সেখানে যেতে পারছি। Am I logical or not? ডিমান্ড সাপ্লাই ইন্টারসেক্ট করেছে, মূল্যটার এখানে আসার কথা এই জায়গায় এসেছে। This is equilibrium। আর chaos equilibrium হচ্ছে ঢাকা শহরের গুলশান অঞ্চল থেকে মতিঝিলে যাবে, গাড়িতে উঠেছো, গাড়ি আগায় না, একটু আগায়, আবার দাঁড়িয়ে যায়, আগায় না। গাড়ির যেই রাস্তা দিয়ে যাওয়ার কথা সেই রাস্তা দিয়ে না গিয়ে উল্টো পথের রাস্তা দিয়ে যাচ্ছ, পুলিশ থামাচ্ছে, পুলিশের কাছে মাপ যাচ্ছ, গাড়ি আবার আগাচ্ছে, আবার থামছে। কখনো কখনো মনে হচ্ছে মতিঝিল পর্যন্ত পৌঁছানো যাবে না, কিন্তু দিনের শেষে শত নৈরাশ্য হতাশার মাঝে থেকেও দেখা গেল ইফতারের ঠিক আগ মুহূর্তে 23 সেকেন্ড আগে তুমি মতিঝিল পৌঁছাতে পেরেছো। এটা হচ্ছে chaos equilibrium। তো বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা যেই দেশে রাজাকার আল বদর আল শামসদেরকে 46 বছরকে বিচার করে নাই, যেই দেশে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকারীদের বিচার হয় নাই, সেই দেশে 30 লক্ষ মানুষকে যারা হত্যা করেছে, 2.5 লক্ষ মা বোনের সম্ভ্রম যারা ছিনিয়ে নিয়েছে, তাদের বিচার করে, বঙ্গবন্ধুর হত্যাকারীদের হত্যাকাণ্ডের বিচার করে, পর্যদুষ্ট তলাবিহীন ঝুরি নামিয়ে এই বাংলাদেশকে সত্যিকার অর্থে মাথাপিছু আয়ের $1500 দেশে উন্নীত করা এ এক অনন্য কেওস ইকুইলিব্রিয়ামের উদাহরণ। এবং সেই কেওস ইকুইলিব্রিয়ামের বাংলাদেশের নেতা বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা। I hope I will answer you। আমি তোমাদের একটা কথা বলি, ওনার কোনো লোভ নাই, ওনার কোনো লিপ্সা নাই। আমি মানুষকে বলতাম আমার জ্বর হয়, কাশি হয়, সর্দি হয়, আমার একটা অসুখ নাই, এই অসুখটার নাম হচ্ছে গ্রিড। গ্রিড ইজ এ ডিজিজ। লোভ একটা অসুখ। বঙ্গবন্ধু কন্যার কোনো লোভ নামীয় অসুখ নাই। You want to be a great leader, you want to be a successful leader, you want to leave a legacy behind, then you have to be একজন লোভ মুক্ত মানুষ। I hope I answered. Thank you. ছেলে আমার একটা মেয়ে শুরুতেই আমি আমার শ্রদ্ধেয় স্যার মহোদয়কে ধন্যবাদ জানাবো এরকম একটা সুন্দর সেমিনার আমাদেরকে উপহার দেওয়ার জন্য। এই সেমিনারে আমরা শ্রদ্ধেয় মিস্টার রাশেদ রহমান স্যার, আমাদের শ্রদ্ধেয় ভিসি স্যার এবং মেজর হারুন
আমাদের অ্যাডমিনিস্ট্রেশনে হচ্ছে একটা ডিফারেন্ট আছে যেখানে ইন্সপায়ারিং বা ইনোভেটিভ ব্যাপারটা খুব কম থাকে। যখন আমরা নেক্সট জেনারেশন যাব অ্যাডমিনিস্ট্রেশন বা দেশ পরিচালনায়, তখন এই ইন্সপায়ারিং স্পিচ বা ইনোভেটিভ এটা আনার জন্য আপনি কি কি পলিসি অ্যাডপ্ট করতে রেফার করবেন? আরেকটা প্রশ্ন সেটাতে ওনাকে দেন। আমি সেই ক্লাসের লোক প্রশাসন বিভাগে প্রথম বছর ছাত্র। আমি গত ছয় জুন একটা দর্শন লিখছিলাম, সেখানে তিনজন অতিথি ছিলেন। শ্রদ্ধেয় রাশিদ রহমান স্যার, প্রফেসর ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ স্যার, আরেকজন স্যার ছিলেন। ওই টকশোতে পাবলিক এবং প্রাইভেট ইউনিভার্সিটি উচ্চশিক্ষা নিয়ে আলোচনা হচ্ছিল স্যার। রাশিদ রহমান স্যার আপনি বারবার বাংলাদেশের উচ্চশিক্ষা অবস্থা তুলে ধরতেছিলেন। স্যার আপনার কাছে আমি একটা বিষয় জানতে চাইব লিডারশিপ নিয়ে। আমরা যদি লক্ষ্য করি এই বাংলাদেশ স্বাধীনতার পিছনে বিভিন্ন আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনে যে লিডারশিপ কাজ করেছিল তার মধ্যে ইউথ লিডারশিপ অন্যতম। কারণ সেই সময় ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা মেডিকেল কলেজ অন্যতম ভূমিকা রেখেছিল ভাষা আন্দোলন, 6 দফা এবং স্বাধীনতা যুদ্ধে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, তিনিও তার ছাত্র লাইফে যে লিডারশিপ কোয়ালিটি দেখেছিলেন সেটাতে সারা বাংলাদেশের তরুণদের, সারা বাংলাদেশের তেতুলিয়া একটা সাড়া জাগিয়েছিলেন। স্যার আপনার কাছে আমি জানতে চাইবো, আসলে বর্তমানে বাংলাদেশে এতগুলো পাবলিক ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটি থাকার পরেও আমরা এত হায়ার এডুকেটেড হব, লিডারশিপ কমিটি আমরা কেন ইন্সপায়ার করতে পারতেছি না? সেই সময় 6টা থেকে 7টা পাবলিক ইউনিভার্সিটি মেডিকেল কলেজ ছিল, সেই সময় যদি এটা সম্ভব হয় তো এক প্রেজেন্ট এটা কেন সম্ভব হচ্ছে না স্যার? দুজনকে ধন্যবাদ। এই দুটো প্রশ্ন আমার একেবারে মনের প্রশ্ন, মারাত্মক প্রশ্ন। প্রথম কথা হচ্ছে আমার ছোট বোন যে প্রশ্নটা করলো, সেই প্রশ্নটার উত্তরে দুটো প্রেক্ষিত আছে। একটা হচ্ছে মাইক্রো, আর হচ্ছে ম্যাক্রো। মাইক্রো লেভেলে হাউ ডু ইউ বিকাম মোর ইন্সপায়ারিং, এটা যদি প্রশ্ন করা হয় যে আমি আরো উজ্জীবিত করতে পারি এই ধরনের বক্তৃতা করে দিই, এটার উত্তর খুব সহজ। তোমরা মমতাজের গান শোনো, কেউ কেউ তো উনি জননন্দিত সফল গায়িকা। আবার তোমরা বোধহয় আরসানের গান শোনো না? হ্যাঁ, আর গানটা শোনো? হ্যাঁ, হৃদয় খান। তার মানে আমি একটু বলছি এই কারণে যে মমতাজ হয়তো বা তার গানে বলে করছে, খাইছে, গেছে, ফোক, উচ্চারণটা থাকে ফোক, মানে পল্লী অঞ্চলের যে উচ্চারণ সেটা। আর তাহসান বলে করেছে, খেয়েছে, গিয়েছে, শহুরে অঞ্চলে চলিত ভাষায় ভাষার প্রয়োগে গান বলা হয়। Am I right or wrong? কিন্তু দুটি গানই মানুষের হৃদয়ে দখল করতে সক্ষম এই কারণে যে গানের বার্তায়, ওই গীতি কবিতায় কোনো ত্রুটি নাই, তার হৃদয়কে স্পর্শ করে। এবং ওই দুটি গানের সুরের যে ব্যাকরণ, তাতে কোনো ত্রুটি নাই, শ্রুতি মধুর, মানুষের হৃদয়কে স্পর্শ করে। If you want to be an inspiring orator, a speaker, ইয়াং ছেলেমেয়েদের ভাষায় ফাটাফাটি স্পিচ দিতে পারে, একটা জিনিস মাথায় রাখতে হবে, তুমি যা বলতে চাও, মনে যা ভাবো, সেটা মুখ দিয়ে বলতে পারো। করেছে, খেয়েছে বলতে হবে, নট নেসেসারি। করছে, খাইছে, গেছে, ডাজন্ট ম্যাটার, ইটস অল ফাইন। বাট যা বলবা ঠিক কথা, যা বলবা শুনে যেতে বোঝা যায়। এবং যখন কথা বলা শুরু করবা, তখন মহান আল্লাহ তাআলার শপথ নিয়া মনে যত আবেগ আছে, যত বিশ্বাস আছে, সবকিছুকে শক্তিতে রূপান্তরিত করা।
and people will be inspired. That is the only way to be. Don't be artificial. কৃত্রিম হওয়ার কোনো সুযোগ নেই। ভুল ইংরেজি বলা যাবে না, যেটুকু ইংরেজি জানবে অতটুকু বলবে। ভুল বাংলা বলা যাবে না, যতটুকু জানবে ঠিক অতটুকু বলবে। কিন্তু যেটুকু জানবে সেটুকুর বহিঃপ্রকাশ হবে তোমার হৃদয়ে লুকায়িত যে বিশ্বাস ব্যবস্থাপনা, অর্থাৎ বিলিফ সিস্টেম, সেই জায়গা থেকে। অ্যান্ড বিলিভ মি, ওই মাইক্রো লেভেলে তোমাদের থেকে ইন্সপায়ারিং স্পিকার আর খুঁজে পাওয়া যাবে না। আই হোপ আর ম্যাক্রো লেভেলে হয় কি, ম্যাক্রো লেভেলে দেশ যত কম অপ্রেসড হবে। 1971 সালে আগে আমরা স্বাধীন ছিলাম, আমরা আমাদেরকে দাবায় রাখা হয়েছে। তার জন্য আমরা ভালো ভালো বক্তা দিলাম। ভিতরের যত জ্বালা, যত ক্রন্দন, যত ব্যথা তা বেরিয়ে আসছে। একটু আগে হারুন ভাই সাউথ আফ্রিকার কথা বললো, নেলসন ম্যান্ডেলার কথা বললো। তো শ্বেতাঙ্গের যদি শোষণ কৃষ্ণাঙ্গের উপরে না থাকতো তাহলে নেলসন ম্যান্ডেলার ওই বক্তব্য অমর হতো না। এটাই বাস্তব। পশ্চিমা পাকিস্তানিরা বাঙালিকে যদি শোষণ না করতো তাহলে বঙ্গবন্ধু 7ই মার্চের বক্তৃতা আমাদেরকে কতটুকু জুড়ে, বা সেটা কত কিনা। আবার একই সাথে এব্রাহাম লিঙ্কন যদি 1861 থেকে 1865 সালের গৃহযুদ্ধ যেটা ছিল, সিভিল ওয়ার, গেটিসবার্গ, সেটা যদি বক্তৃতা না দিতেন এবং সহিষ্ণুমার্গের সেই শোষণ সামনে না থাকতো তাহলে হয়তো আমরা ইন্সপায়ার্ড হতাম না। মার্টিন লুথার কিং এর ব্যাপারও তাই। সো ম্যাক্রো লেভেলে পরিবেশ পরিস্থিতি তৈরি হয় যেখানে প্রাকৃতিকভাবেই মানুষ ইন্সপায়ারিং কথা বলতে পারে, বলতে শিখে যায়, বলে। আর ইনোভেটিভ হওয়ার যে ব্যাপার, এটা দেশকে আগাতে হলে একটাই পলিসি আসবে। আজকে তো আমাদের $1500 মাত্রা কিছু আয়, হয়তো আমরা যতটুকু যা করছি মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে $5,000, $6,000, $10,000 পর্যন্ত চলে যেতে পারবে। কিন্তু সত্যিকার অর্থে $10,000 যদি আমাদের অতিক্রম করতে হয় তাহলে কথায় ইনোভেশন লাগবে, সৃজনী লাগবে, কর্মে ইনোভেশন লাগবে, সৃজনী লাগবে, উৎপাদনের সৃজনী শক্তি প্রয়োগ লাগবে। তার মানে এই বিশ্ববিদ্যালয়ের যে আরেকটি উদ্দেশ্য, টার্সিয়ারি উচ্চতর লেভেলে উচ্চতর পর্যায়ের জ্ঞান দেওয়া, সেই জ্ঞানে জ্ঞানী হয়ে তোমাদেরকে গবেষণা করতে হবে, নতুন নতুন উদ্ভাবনে এই সমাজ এই রাষ্ট্রকে সাজাতে হবে, সমৃদ্ধ করতে হবে। আর তোমার ছোট ভাই, তোমার প্রশ্ন কি ছিল জানি এটা? কিছু বলো না। এখন যেন হয় না। এখন স্টুডেন্টরা লিডার হয় না খুব সহজ কারণ এটাকে আমরা বলতে পারি ফেসবুক। লিডার হওয়ার সময় কোথায়? তুমি লাইক দিচ্ছ। এখন সেই লাইককে আবার পরিবর্তিত করে হার্ট সাইন করে দেওয়া হয়েছে। তো লাইকের হয়েছে বিবর্তন, সেটাকে আরেকটু পরিবর্তিত করে দেওয়া হয়েছে স্মাইলি। এখন দুটো চোখ ছোট ওখানে চলে এসেছে। ওটা আবার হ্যাঁ হয়, বন্ধ হয়, হ্যাঁ, মন ভালো হয়, খারাপ হয়। এখন লাইক তুমি কত প্রকারে দিবা, কারে তুমি এভাবে লাইক দিবা, কারে তুমি হার্ট বানায় লাইক দিবা, কারে তুমি মুখ হা করে হাসি সহ লাইক দিবা, হ্যাঁ, কাকে তুমি বিস্মিত হয়ে লাইক দিবা, এটাতে তো সময় চলে যাচ্ছে। নেতা হবা কোথার থেকে? জীবনের অপ্রাপ্তি, জীবনের ব্যথা, এর তো পর্যায়ে আছে। ধরো তোমার হার্টের অসুখ, এই ব্যথা তুমি যতই টিভি দেখো এটা তুমি বলতে পারবা না। তুমি কোন একটা মেয়েকে ভালোবাসতে, সে তোমার সাথে আর নাই, ফেলে চলে গেছে, এই যে ব্যথা, সেটাও তো আর একটা হাড়ি ভাঙা আম খেয়ে বলা যাবে না। কিন্তু তোমার ক্লাসে তোমার হাতে একটা A4 সাইজের কাগজ আছে, সেই কাগজটা ভাঁজ করতে গিয়ে কাগজের চিকন যে ধারটা সেটা করে একটু কেটে গেল, সেটা কিন্তু একটা বন্ধু এসে একটা হাসির কৌতুক বললে ভুলে যাবে। Am I right or wrong? ফেসবুক হচ্ছে তোমার আমার জীবনে ওই A4 সাইজের কাগজ দিয়ে কেটে দেওয়া যে ক্ষত, তাকে ভুলে যাওয়ার একটা উপলব্ধ। সুতরাং ফেসবুককে সীমিত করো, নিজের সত্যিকার যে জীবন তাকে উপভোগ করো, চোখ খুলো,
বাবা মাকে দেখো, ভাই বোনকে দেখো, এমনকি বন্ধুকে দেখো, জীবনকে উপলব্ধি দেখো। নেতা তো তোমরা অবশ্যই অবশ্যই হবে, এতে কোনো সন্দেহ নাই। বাট ভার্চুয়াল ওয়ার্ল্ড কে পরিত্যাগ করতে পারি না, তাকে আলিঙ্গন করেও বাস্তবতার সাথে মানে সম্পর্কিত জায়গায় থাকতে হবে বলে আমার কাছে মনে হয়। আর 71 সালের নেতৃত্ব কেন তৈরি হয়েছিল সেখানে একটু আগে আমি বললাম, যত বেশি তুমি শোষিত হবে, যত বেশি মুক্ত হওয়ার আকাঙ্ক্ষা তোমার ভিতরে তীব্র হবে, তোমার সমাজ তোমাকে ওই ধরনের নেতাই দেবে যারা তোমাকে মুক্ত করবে। এই ক্ষেত্রে বিবলিক্যাল একটা এক্সাম্পল দেওয়া যেতে পারে যে ফেরাউনের অধীনে যখন বনি ইসরায়েলের জনপদ শোষিত হচ্ছিল ইজিপ্টে, তখন তাদের মধ্যে থেকে আমরা থেকে মুসা আলাইহিস সালাম বলি এবং খ্রিস্টীয় ধর্ম অবলম্বী এবং ইহুদিরা বলে মৌসেস, তার আবির্ভাব, তিনি তার নেতৃত্ব এবং অবশ্যই অলৌকিক কর্মকাণ্ড যা আল্লাহ দ্বারা প্রেরিত ছিল সবকিছুকে কাজে লাগিয়ে ওই শৃঙ্খলবদ্ধ বনি ইসরায়েলি মানুষদেরকে মুক্তির দিকে নিয়ে গিয়েছিলেন। মানুষ যত হবে শৃঙ্খলবদ্ধ, যত হবে শোষিত, সেখানে প্রতিনিয়ত একের থেকে এক মহৎ অনন্য উজ্জ্বল নেতৃত্ব তৈরি হবে। আমরা চাই না নতুন করে আর শোষিত হইতে বা শৃঙ্খলবদ্ধ হইতে। আমরা অনেক ভালো ভালো নেতা পেয়েছি। আমাদের 2017 থেকে আগামী দিনের উন্নত বাংলাদেশের দিকে এগিয়ে যাওয়ার জন্যে নিত্যদিনের প্রায়োগিক ক্ষেত্রে নেতা যা প্রয়োজন আমরা বিশ্বাস করি সেই নেতা লেখাপড়া সুশৃঙ্খল জ্ঞান আহরণের মধ্য দিয়ে ইনশাআল্লাহ আমরা পেয়ে যাব। এটা উই বিলিভ সো, এটা আমাদের বিশ্বাস। সো আমি সব প্রশ্নের যে সঠিক উত্তর দিতে পেরেছি সেটা আমি বিশ্বাস করি না। আমি চেষ্টা করেছি, আমার কথায় ত্রুটি থাকতে পারে, এমনকি আমি মনে করি স্বল্পতাও থেকে যেতে পারে। সবশেষ শুধু একটা কথা, এটা স্টিভ জবস, তোমরা আইফোনের নাম শুনছো? তিনি আইফোন বানাইছিলেন। তিনি একটা কথা বলছিলেন, স্টে হাংরি, হ্যাঁ, stay foolish, stay hungry, very good, your students are very bright, and stay foolish. ক্ষুধার্ত থাকো, এই অন্যের ক্ষুধা নয়, এবং বোকা থাকো, এই জ্ঞানের ক্ষুধা, শিক্ষার ক্ষুধা, এর আলো আমাদেরকে কেউ আটকে রাখতে পারবে না। আর 14 বছর বয়সে বাবার সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যাপিটাল ওয়াশিংটন ডিসিতে গিয়েছিলাম। সেখানে স্মিথসোনিয়ান নামে 11টি মিউজিয়াম আছে। সেই 11টি মিউজিয়ামের একটি মিউজিয়ামে রাইট ব্রাদার্স যারা প্রথম উড়োজাহাজ বানিয়েছিল সেটা রাখা আছে। চাঁদে যেই নীল আর্মস্ট্রংয়ের যেই ক্যাপসুলটা ফ্লাই করে ল্যান্ড করেছিল সেটা রাখা আছে। সেই মিউজিয়ামের ফটোকে একটা কথা বলা ছিল, ইমাজিনেশন ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান নলেজ। এটা বলেছিলেন আলবার্ট আইনস্টাইন। অর্থাৎ তোমার স্বপ্ন দেখার শক্তি, তোমার কল্পনার শক্তি জ্ঞানের থেকে অনেক বেশি শক্তিশালী। স্বপ্ন না দেখলে কল্পনা না করতে পারলে জ্ঞানের কোনো প্রয়োগ ঘটানো যায় না। অর্থাৎ 5 ইঞ্চি ইটা দিয়ে একজন স্থপতি বানাবেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, আরেকজন 5 ইঞ্চি ইটা দিয়ে একটি 5 ইঞ্চি দেওয়াল দিয়ে ছোট একটি কুড়ে ঘর, এটা ইটের ঘর বানাবে। স্বপ্ন যত বড়, স্থাপনা তত বড়, সাফল্য তত বড়। তোমাদের সকলকে ধন্যবাদ। আমি শিক্ষক হিসেবে গর্বিত। আমাদের উপাচার্য স্যার, ওনার বাবা শিক্ষক ছিলেন। আমাদের জনাব রাশেদ রহমান, ওনার বাবা শিক্ষকতা করেছেন একসময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, জনাব আশিকুর রহমান এপি স্যার। এবং সেই পেশায় আসতে পেরে আজকে এত সুন্দর একটি মুহূর্তে নিজেকে সম্পৃক্ত করতে পেরে আমি গর্বিত। এবং নিঃসন্দেহে লোককৌশল বিভাগের ইতিহাসের সব থেকে স্মরণীয় মুহূর্ত আমরা পার করছি। আমরা আপনাদেরকে পেয়ে সত্যি আনন্দিত এবং সম্মানিত। আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমাদের জন্য একটি চমৎকার উপহার আছে আমাদের অতিথিবৃন্দের পক্ষ থেকে। আমাদের অতিথিবৃন্দ তোমাদের সকলের সাথে ছবি তোলার ইচ্ছা প্রকাশ করেছেন এবং এই পর্বটা খুব
তাড়াতাড়ি শেষ করতে হবে এবং 3 জন মেয়ে এবং 3 জন ছেলে তোমরা পেছনে এসে দাঁড়াবে, ছবি তোলা হবে এবং প্রথম ব্যাচ, দ্বিতীয় ব্যাচ, তৃতীয় ব্যাচ এভাবে একাডেমিক সিনিয়রিটি 3 জন মেয়ে 3 জন ছেলে তোমরা পেছনে এসে দাঁড়াবে এবং এক্সিট হয়ে আছে, এদিক দিয়ে বের হয়ে যাবে। আমার হাতের ডান দিকে আমি যেদিকে ডিরেকশন করছি এবং বিভাগ শৃঙ্খলা নিয়মানুবর্তিতা এই শৃঙ্খলা তোমরা বজায় রাখবে। এই আপনারা সবাই বের হই।